আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কি অবস্থা মনা? ক্যাপশন দেখেই তো বুঝতেছো যে ক্যাপশনে জানতে চাইছি যে দেশে এখন কি চলে, আমাদের দেশে অ্যাকচুয়ালি কি চলতেছে। মানে সোশ্যাল মিডিয়ার ভিতরে ঢুকলেই দেখা যায় হেতে হেতেরে কামরা, হেতে হেতেরে কামরা, হেতে হেতেরে থ্রেড দের, হেতে হেতেরে থ্রেড দের, হেতে মনে করো যে হেতেরে চ্যালেঞ্জ জানার, হেতে হেতেরে চ্যালেঞ্জ জানার, হেতে আসি আবার হেতেরে ধর, হেতে আসি আবার হেতের পক্ষলর। কি একটা অবস্থায় রে! তোমরা কি ছোটবেলা তুমি দেবের চ্যালেঞ্জ মুভি দেখি দেখি বড় হইছো কেন? হ্যাঁ, মানে সবাই চ্যালেঞ্জ দিবি না সালা, চ্যালেঞ্জ নিবি না সালা, চ্যালেঞ্জ রাখবি না সালা, চ্যালেঞ্জ খাবি না সালা, এমন একটা অবস্থা শুরু করছো। আর আমি আছি আমার দুঃখে। ছোটবেলায় সাররা ভুল রচনা শিখাইছে, ভুল রচনা লেখাইছে। স্কুল লাইফে যখন পড়তেছিলাম তখন লেখা আসতেছে যে মাই এম ইন লাইফ রচনা। ওই রচনা মাই এম ইন লাইফ হওয়ার দরকার ছিল যে আমি একদিন চোর হব, আমি একদিন চোর হব, আমি একদিন এত বড় চোর হব যে আমি চিনি চুরি করবো, আমি গম চুরি করবো, আমি ডাইল চুরি করবো, আমি মনে করো যে কম্বল চুরি করবো, আমি কাঁথা চুরি করবো, বিল্ডিং চুরি করবো, টিয়া চুরি করবো, এবং সর্বশেষ আমি যে আম চুরি করবো। এবার আসেন আমের কথা কিনলে আসলো। এই যে আমার প্রতিষ্ঠান ম্যাঙ্গো লাভার্স, দীর্ঘ লাস্ট 4 বছর ধরে সোশ্যাল মিডিয়া আপনাদের কাছে প্রত্যেকটা আমের সিজন আসলে প্রবাসী ভাই এবং দেশ দেশান্তরের যে সকল ভাইয়ারা আপুরা যারা আছেন, যারা মনারে দেখতেছেন, তাদের কাছে আম পাঠাই। এইবার এই যে রেমালে গেল, রেমালে তো বাংলাদেশিদের লাজ লজ্জা মোটামুটি ভালো করে দেখাই দিছে যে আমাদের লাজ লজ্জা কোনো কিছু নাই। লাজ লজ্জা নাই বলি এই দেশের ভিতরে এত পরিমাণে ফরকিয়া, এই দেশে এত পরিমাণে ডিভোর্স, এই দেশে কারো ভিতরে মায়া মোহাম্মদ নৈতিক শিক্ষা এগুলো কোনো কিছু নাই। অবশ্য নৈতিক শিক্ষা কিছু কিছু জায়গায় আমারও নাই, কারণ আমি প্রচুর গালিগালাজ করি। আমি এখনো ভালো মানুষ হইতে পারি নাই, কারণ ভালো মানুষের সংস্পর্শে আমি আসি নাই। কাস্টমারের আম পাঠাইলাম কোথায়? ফেনীতে। আমি একটা ম্যাঙ্গো লাভার্স নিয়ে পোস্ট দিছি। এবার কাস্টমার আসি আমার 14 গোষ্ঠীর এখানে যা তা মন চায় আমার মা বোন তুলি মনে করছে উড়াইয়া লেছে। কারণ একটাই, সে আমের অর্ডার দিছে 20 কেজি, আমি নাকি আম পাঠাইছি 18 কেজি। এখন চিন্তা করি দেখেন, শামীম আহমেদ যদি এরকম 130 ক্যারেট আমের অর্ডার পায়, প্রত্যেক ক্যারেট থেকে যদি এতে 2 কেজি করে আম মারি দেয়, তাহলে 130 ক্যারেটে কত? 260 কেজি আম সে মারি দিছে। 260 কেজি আমের হিউজ একটা দাম। ওই দাম দিয়ে কিন্তু, ওই টাকা দিয়ে কিন্তু শামীম আহমেদ যাই থাইল্যান্ডে কিংবা ভুটান মালদ্বীপে যাই ঘুরিয়ে আসতে পারবো। এবার কাস্টমার আমার ইচ্ছা মতো গালিগালাজ করে। এবার কাস্টমারের আমার টিম থেকে জানানো হইলো যে ভাইয়া আপনি দয়া করে অভিযোগ নম্বরে কথাবার্তা বলেন, ম্যাঙ্গো লাভার্সের টিম আপনার সাথে কথাবার্তা বলবো। পরে কাস্টমার আমাদেরকে ছবি পাঠাইছে আমের যে বস্তা, মানে যে ক্যারেটের উপরে যে প্লাস্টিকের বস্তা দিয়ে আমরা আমটা পাঠাইছি, কুরিয়ারের ভাইয়ারা, কুরিয়ারের শতানের বাচ্চারা ওই বস্তাটা কাটি, বস্তার এক কোনা দিয়ে ফুটা করি ওখান থেকে আম লই গেছে। আম লই 2 কেজি আনতাম আম লই কাস্টমার এবার এটা পাঠাই দিছে। তাহলে চিন্তা করি দেখেন, এই যে কুরিয়ারে করিয়ে যে আমি কাস্টমারের আমটা পাঠাইলাম, আমি তো কুরিয়ার সার্ভিসে তো পে করছি, আমি তো তাকে টাকাটা দিছি যে এই টাকার বিনিময়ে আপনি সুন্দরভাবে আমার কাস্টমারের কাছে আপনি আমটা পৌঁছাই দিবেন, ম্যাঙ্গো লাভার্সের আমটা। কিন্তু হেতে করছে কি? হেতে করছে জালিয়াতি। এটা কোনো না কোনো লোক তো করছে, মানে ওই কুরিয়ার রিলেটেড কোনো না কোনো লোক তো করছে। কিন্তু কাস্টমার ভুল বুঝলো কারে? কাস্টমার ভুল বুঝলো মনারে, যে মনা সোরের বাচ্চা চুরি করে কিয়া আম এগুনে টেয়া মারি দিছে আল্লাহর উত্তালা সোর। আবার ফেসবুকের ভিতরে আসি নীতি কথার বয়ান দেয় হেতে। এখন দোষটা কোথায় আমার? আমি কোথায় যাবো একটাবার বলেন? যে আরে শতানের বাচ্চারা, অজাবিনের বাচ্চারা, অমানুষের বাচ্চারা, তোদেরকে তো আমি টাকা পে করছিলাম, তোদেরকে তো আমি টাকা পে করছিলাম যে এই আমটা সঠিকভাবে আমার কাস্টমারের কাছে পৌঁছাই দিবি, তুই আমার কাস্টমারের কাছে পৌঁছাই দিবি, কিন্তু তুই সেটা করস না। তুই উল্টা ইয়ে নতুন আম চুরি করি তুই কাস্টমারের কাছে দিস। এখন কাস্টমার আমার মা বোনকে গালিগালাজ করে। এখন আমার কি কোনো দোষ ছিল? আমি তো কাস্টমারের সবচাইতে কি সেরা সুবিধাটা দেওয়ার চেষ্টা করছি। মানে আমার কথা হচ্ছে, ধরেন আমার কয়েকটা প্রতিষ্ঠান আছে, টিফ্লিক্স আমার টি শার্টের প্রতিষ্ঠান, কাচ্চিওলা আমার রেস্টুরেন্ট, ম্যাঙ্গো লাভার্স আমার অর্গানিক ফুড প্রতিষ্ঠান। এখন আমি যে জায়গায় প্রত্যেকটা নিয়ত প্রতিটা মুহূর্ত বছরে 365 দিনে আসি সোশ্যাল মিডিয়ায় মানুষের প্রবলেম গুলা নিয়ে কথাবার্তা বলি, সোসাইটির প্রবলেম নিয়ে, রাষ্ট্রের প্রবলেম নিয়ে, সিস্টেমের প্রবলেম নিয়ে কথাবার্তা বলি, সে জায়গায় আমি মনা যদি মানুষের উল্টাপাল্টা খাবার খাবাই, ওটাকে ওইবনি আমি একটা পাপ করছি। আমি এটা হয়তো কিছুদিন পরে স্বীকার করবো, ঠিক আছে, যে জিনিসটা আমার করা একদমই উচিত হয় না, আমি না বুঝি করি ফেলছি। কিন্তু আমি যে এটার প্রায়শ্চিত্ত কিভাবে করবো এটার জন্য আমার রাতে ঘুম হয় না, অন পয়েন্টে আসি। তাইলে সে জায়গায় আমি চেষ্টা করছি, মনারে ভরসা করি, তারা আমের অর্ডার দিছে, আর তোরা তোরা গরু হুন্দাইনার হুতেরা, তোরা হালার উত্থালারা কি করছস? বস্তার তো নাম চুরি করছস,
বস্তা খুলি এখানে তো আম লই, আম তোর মা বোন রে খাওয়াইছস যাইবেরা। তুই আইগলে যাইতে আমের গাছ বাইর হয়, তুই আইগলে যাতে আম না আমের গাছ যাতে বাইরে তোর হুম দি। আমি এই দোয়া করি দিলাম, লাইভে আসি আল্লাহর কাছে, ঠিক আছে? আমি পুরো জনগণের কাছে বললাম যে তোর ফোন দি যাতে আম বা আম গাছ যাতে বাইর হয়। আমি তো আর কিছুদিন হলে তো আমি ডাইরেক্ট নামই প্রকাশ করে দিব, কোন কুরিয়ার কেমনে কি, আমাকে তো এখনো চিনো না। লাইকলি আমি প্রয়োজনে আইনি ব্যবস্থা নিব, আমার কোনো সমস্যা নাই তো। কিন্তু আমার কথা হচ্ছে আমার কাস্টমার তো আমাকে বিশ্বাস করে টাকাটা দিছে, এই টাকার প্রোডাক্টটা যদি আমি তার কাছে পৌঁছায় না দিই, তাহলে তো দিন শেষে তো আমি কি আর, দিন শেষে আমি তো দোষী যাবো আমার কাস্টমারের কাছে। এটা তো তার হক, সে তার পয়সাটা দিছে, তার কষ্টার্জিত পয়সার তার প্রোডাক্টটা যদি আমি তার কাছে পৌঁছায় না দেই, তাহলে তো এটা প্রতারণা হইলো। কিন্তু প্রতারণা তো করছিস তুই, সোরের বাচ্চা, শতানের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, বদমাইশের বাচ্চা, আল্লাহর গজব রুক তোর ব্যবসার উপরে। চুরিটা তো তুই করছস। এই হয়েছে মনে করেন যে অবস্থা সারু মই, মানে একটা দেশের প্রত্যেকটা রন্ধে রন্ধে চুরি ঢুকে গেছে। বই আমের তুন শুরু করি জাম, আর প্যান্টের জিবারের তুন শুরু করি পায়ের স্লিপার, সব জায়গার ভিতরে চুরি চামারি ঢুকে গেছে। বই মানে আমরা আসলে ভালো হবো কবে? আমার মাঝে মধ্যে মন চায় মানুষকে কুত্তার বাচ্চা বলি কেন গালিগালাজ করে? কুত্তার বাচ্চা তো কুত্তার বাচ্চা, কিংবা কুত্তা তো আমার দেখা সবচেয়ে লয়াল প্রাণী। কুকুর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত প্রাণীর একটা। তাহলে মানুষকে রাগ করি কুত্তার বাচ্চা কিল্লে বলে, মানুষ তো মানুষকে গালি দেওয়া উচিত মানুষের বাচ্চা বলি, যে তুই একটা মানুষের বাচ্চা, কিংবা তুই একটা অমানুষের বাচ্চা। মানুষকে কেন কুত্তার বাচ্চা বলি গালি দেয় আমি সেটা জানি না। কারণ কুকুর একটা সুন্দর জিনিস, কুকুর একটা বিশ্বস্ত প্রাণী। আপনি যখন বিপদে পড়বেন এই কুকুর আপনার উদ্ধার করবে, আপনার বাড়ির সাথে পাহারা দিব দুইটা হাড্ডির বিনিময়ে। কিন্তু এই মানুষের ফ্যাট আপনি কোনো কিছু দিয়ে ভরাইতে পারতেন না। মানুষ হয়েছে ব্ল্যাক হোল, মানুষ হয়েছে গ্যালাক্সি, মানুষ হয়েছে মহাকাশ, যার কোনো সীমানা নাই। এই মানুষ রে আপনি কোনো সীমানার ভিতরে বাইতে পারতেন না। জুবায়ের আহমেদ শুভরাজ, এই জন্য আমি আম অর্ডার দিইনি ভাই। আপনি আম অর্ডার না দিলে এটা হয়তো আমার রিজিকে নাই, কিন্তু দোষ তো আমার না ভাই, দোষ তো আমার না। আমরা পরে কাস্টমারের টাকাটা রিফান্ড করতে চাইছি, কাস্টমার বলছে ভাই টাকাটা লাগতো না। আম যদি 20 কেজি মনে হয় ফসাও দেয় তারপরে টাকা লাগবে না, এটা কত বড় প্রাপ্তি একটা ব্যবসায়ীর জন্য। আমি একটা ক্ষুদ্র মানুষ, এই ক্ষুদ্র মানুষের জন্য এটা কত বড় প্রাপ্তি যে কাস্টমার আমার বলতেছে যে ভাই টাকাটা লাগবে না, কিন্তু কারা বাটপারিটা করছে সেটা বুঝতে পারছি। এই ব্যাপারে আপনারা একটু খেয়াল রাখিয়েন, ঠিক আছে? যে এই ব্যাপারে আপনারা একটু খেয়াল রাখিয়েন। তো এটা আমার কাছে এন্ড অফ দ্য ডে অনেক বড় অ্যাচিভমেন্ট, এটা অনেক বড় প্রাপ্তি, যেটা আমার কাস্টমার আমার এই ভালোবাসাটা দিছে। মনে হচ্ছে কি আমার ভালোবাসাটা দিছে। কোন প্রসঙ্গে জানিয়েছিলাম? আচ্ছা হ্যাঁ, যে মানুষকে কুত্তার বাচ্চা বলি কেন গালি দেয়? মানুষকে গালি দেওয়া উচিত মানুষের বাচ্চা বলি, কারণ মানুষের চাইতে বড় বদমাইশ পৃথিবীর বুকে নাই। বহুত ভাই ব্রাদাররা টাকা পয়সা দিয়ে হেল্প করছি তাদের বিপদের সময়। যখন আমি বিপদে পড়ে গেছি তার মোবাইল বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তারে আমি আর কোনোভাবে হারিকেন দিয়ে খুঁজি পাই না। আইলা গেল, নার্গিস গেল, সিডর গেল, রেমালেও চলে গেল, কিন্তু মামারে আর খুঁজি পাইতেছি না। মামা যে এই যে গেছে, কাশেম কাকার মাইকের দোকানের মাইক পর্যন্ত নষ্ট হয়ে গেছে, মামারে আর খুঁজি পাওয়া যাইতেছে না। প্রত্যেকটা সেক্টরে এরকম। এই যে ঢাকা শহরে আছি আজকে দীর্ঘদিন, ঈদের পরের দিন থেকে টানা শুটিং চলতেছে, টানা প্রেশার, এর ভিতরে আমি দৌড়াদৌড়ি করি, আমার রুজির ব্যবস্থা গুলা করতেছি আমার ব্যবসা বাণিজ্যের জায়গা থেকে, ঠিক আছে? মিডিয়া থেকে আমি যদি ভাবেন যে আমি বিশাল টাকা পয়সা পাই, টাকা পয়সা পাগল বানাই গেছি, আমি এখন বিলিয়নিয়ার হয়ে গেছি, আপনি এখনো ভুলের স্বর্গে আছেন। এটা কাইন্ড অফ পুরাটাই ইনভেস্টমেন্ট। যেহেতু আমি পড়াশোনা করছি এটা নিয়ে, আমি এই জায়গায় আমার সময়টা ব্যয় করতেছি, এটার জন্য আমি টাকা পাইতেছি ট্রু, কিন্তু সেটা কতটা নগণ্য আপনি যদি সেটা কল্পনা করতে পারতেন না, সেটা ওরে বাবা তখন আপনার আসলে ঘুম পাইতো। এটা আমি সত্যি কথাই বললাম। এখন বিষয়টা হচ্ছে যে এই ঢাকা শহর এমন একটা জায়গা, এ জায়গা মানুষের দিকে তাকাবার সুযোগ নেই। আপনি একটা রোমের ভিতরে যদি মরি, গলি ফসি লই, আপনার কুয়েতে তেলই যায় গই, এর আগে পর্যন্ত কেউ খবর পাইতো না, কেউ আসে আপনাকে এক গ্লাস পানি দিত না। এটা এরকম একটা শহর, এতটাই কংক্রিটের একটা শহর, এতটাই রোবোটিক একটা শহর, এতটাই যান্ত্রিক একটা শহর। প্রতিনিয়ত আমাদের দেশে কি হইতেছে দেখেন, ডিভোর্সের নামে ব্যবসা শুরু হয়ে গেছে। হ্যাঁ, মানে চুন থেকে পান খসলে ডিভোর্স। কারণ ডিভোর্স হলে কি আইন কার পক্ষে? আইন তো নারীর পক্ষে যাইতেছে। এখন দোষটা কি স্বামীর না দোষটা আসলে স্ত্রীর, এই বিষয়ে কেউ মনে করেন যে কি তদারকি করবে কোনো সুযোগ নেই, কারণ আইন ওভাবেই কি তৈরি করা হয়েছে। এবার আপনি মনে করেন যে যদি ইউরোপ আমেরিকার আইন দেখেন, উন্নত দেশগুলোর আইন দেখেন, যে ডিভোর্স হইলে স্বামীর
70% সম্পত্তি কনে পাইব, স্ত্রী পাইব। স্বামীর বলতে আসলে বিষয়টা এরকম থাকে যে যে ডিভোর্স হওয়ার পরে যার সম্পত্তির পরিমাণ বেশি তার কাছ থেকে কি বাকি অর্থ তাকে দেওয়া হবে। এখন ইন জেনারেল হচ্ছে স্বামীর সম্পত্তির পরিমাণই বেশি থাকে পুরা বিশ্বেই। তো সেক্ষেত্রে স্বামীর সম্পত্তির বিশাল একটা অংশ স্ত্রী কিন্তু পাই যায়। এই যে হার্দিক পান্ডিয়া এবং হ্যাঁদের বৌরেলে মনে করেন যে বিশাল কথাবার্তা উঠতেছে, কথাবার্তা গুঞ্জন মুঞ্জন উডি বিশাল ফিনিক, এবং এটার লোক আবার হাকিমের কি জুড়ি দেওয়া হয়েছে। উদাহরণ যে হাকিমের বউ হাকিমের লোক এরকম একটা কাবজাব করতে চাইছে, কিন্তু হাকিমে অলরেডি আগেই তার সকল সম্পত্তি তার মায়ের নামে কি লিখে দিয়ে রাখছে। তার বউ এখন চুনা প্যাকেট, মানে ব্যবসা মামা কি ভুল জায়গায় ক্লিক করছে, ব্যবসাটা মামা ঠিকঠাক ভাবে করতে পারল না। তো এখন হার্দিক পান্ডিয়ার এত কিছু ওইবার পরে লাস্টে দিয়ে খবর আইলো হার্দিক পান্ডিয়া এবং তার বউ দুজনে কি টুইট করছে যে আমাদের আসলে ডিভোর্স টিভোর্স কিছু হইতেছে না, আমরা ঠিকঠাক ভাবে আছি। আল্লাহ আল্লাহ আমরা ঠিকঠাক ভাবে আছি। আতিক বিন শহীদ ভাই, আল্লাহ আপনাকে এত ক্রিয়েটিভিটি দিচ্ছে, ভীষণ ভালো লাগে আপনার প্রত্যেকটা ভিডিও। আমাকে কিছু বই সাজেস্ট করেন পড়ার জন্য। আপনাকে সর্বদা সুস্থ থাকেন, আপনি সুন্দর কথা বলুন সমাজের জন্য। ভাই আমি আসলে ক্রিয়েটিভ মানুষ না, তবে হ্যাঁ আমি প্রচুর বই পড়ুয়া মানুষ। আমি বই পড়ছি, তাও বহুত দিন হয়ে গেছে বই, আমি বই চুরি পর্যন্ত করছি। তখন আমার কাছে টাকা ছিল না ভাইয়া, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই বইটা আমার পড়তে হইব, বইটা না পড়লে আমি অজ্ঞান হয়ে যাবো, আমি নাই হয়ে যাবো। আমি তখন বই চুরিও করছি, ওই বই চুরির টাকা পরবর্তীতে আমি বিশ্ববিদ্যালয়ে থার্ড ইয়ারে উঠিয়ে আবার কি এই টাকা পরিশোধও করছি। বই চুরি করছিলাম কলেজ লাইফে থাকতে। আমি কলেজ লাইফে থাকতে মোটামুটি আমি প্রচুর পরিমাণে বই পড়ছি, এত মোটা মোটা বই মনে করো আমি রাত্রে মোমবাতি জ্বালাই আমি বই পড়ি শেষ করিয়া দিয়েছি, কারণ 12টার পরে রুমের বাতি নিবাই দিত আম্মার জেডি, ঠিক আছে। তা আমি মনে করো যে তখন কি করতাম, মোমবাতি জ্বালাই টেবিলের নিচে ঢুকিয়ে আমি তারপরে বই পড়ছি। বই পড়া এটা এক ধরনের নেশা, এবং বই আপনাকে কখনো ঠকাবে না। আমার খুব ইচ্ছা আছে আল্লাহ যদি সেটা কবুল করে যে বৃদ্ধ বয়সে আমার বিশাল একটা কাঠের বাড়ির পেছনে একটা লাইব্রেরি থাকবে, আমার একটা একান্তই ব্যক্তিগত লাইব্রেরি। ওই বৃদ্ধ বয়সটা আমার শুধু যাবে পড়াশোনা করি, আমার বাচ্চারে নিয়ে আমি বসে থাকবো, আল্লাহ যদি বাচ্চা দেয় আর কি, আমি নইলে আল্লাহ কবুল না করলে কেমনে কি পড়াশোনা করবো, বই পড়বো, কৃষ্ণচূড়া গাছের দিকে তাকাই থাকবো, সুন্দর ফ্রেশ অক্সিজেন নিবো, পাহাড় দেখবো। আমার জীবন যাতে আল্লাহ এইভাবে মানে সম্মানে কাটায়। তবে বই পড়াটা উচিত, বইটা অবশ্যই পড়েন। এখনকার আমরা তো আসলে বইটই পড়ি না, আমরা আসলে কে কার লগে কারে ওপেন চ্যালেঞ্জ দিতেছে, কে চ্যালেঞ্জ গ্রহণ করতেছে, আবার যাতে চ্যালেঞ্জ দিতেছে দিন শেষে আসি দেখলাম হ্যাঁ হয়েছে আরেক বড় ভণ্ড। এতে ইসলাম প্রচারের নামে এতে গীবত প্রচার করতেছে। ইসলাম এভাবে প্রচার করতে বলে না ভাইয়াকে, এতটা হেট রেট ছড়াই কেউ ইসলাম প্রচার করতে বলে না। তুমি মানুষের এখন তুমি তো আর আমার মতো খারাপ মানুষ না, তুমি তো আমার মতো আমার সাথে উন্নত লেভেলের মানুষ, উন্নত ভালো মানুষ। তোমার উচিত ছিল ওই ব্যক্তিগত সমস্যা ব্যক্তিগতভাবে বলার, তুমি ওইটা না বলি পাবলিকলি এমন ভাবে বলা শুরু করছো, বিষয়টা থাকে না। তখন মানুষ লাস্টে দিয়ে বুঝে গেছে যে আসলে তুমিও এক ধরনের ক্লাউন, এবং তুমি কথাবার্তা বলছো আর এক ক্লাউন রেনি, দুই ক্লাউন একসাথে হয়ে তোমরা যুদ্ধ বাঁধাইছো, মাঝখান দিয়ে তোমরা আমের বড়া বানাইছো কাকে? আমজনতাকে। এই যে আমজনতা যারা দেখতেছে, অথচ এই আমজনতা তোমার কাছ থেকে আমের বড়া ডিজার্ভ করে না, সে ডিজার্ভ করে এর চেয়ে বেটার কিছু, কিন্তু তুমি আমটা নিজে খাই তাকে বড়াটা মুখের সরি হ্যাঁ আমের আটিটা মুখের ভিতরে হান্দাই দিছো। এই হচ্ছে অবস্থা আর কি। কি বলবেন? রাঞ্জু ব্লগস, শাহিন ভাই একটা কমেন্টে রিপ্লাই দেন। ওকে রাঞ্জু ব্লগস, ভালোবাসা নিবেন, কমেন্টে রিপ্লাই দিলাম। আমরা এমন একটা অবস্থায় পৌঁছাইছি, চারোদিকে সোর বাটফার বদমাইশ দেখতে 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 ক্লান্ত হয়ে গেলাম, মিথ্যা আশার বাণী শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেলাম। এই যে মায়ের দোয়া ক্রিকেট টিমের প্লেয়ারদেরকে নিয়ে রবি দেখলাম যে একটা গান বানাইছে, ওখানে যাই কমেন্ট সেকশনে ঢুকি আমি অজ্ঞান হবার মতো অবস্থা। মানুষ উল্টা পাল্টা কথাবার্তা বলি, আমরা করবো যখন, হ্যাঁ আমরা তো জয় করবো, কিন্তু আমরা কবে জয় করবো সেটা আমরা নিজেরাও জানি না। আবার আরেকজনে কমেন্ট করছে, যত এনার্জি দিয়ে বিজ্ঞাপনটা বানাইছো ততটা এনার্জি দিয়ে যদি তোমরা ক্রিকেটটা খেলতে, এতদিনে আমাদের বাসার ভিতরে ট্রফি চলে আসতো ভাইয়া। তোমরা খালি ওই বিজ্ঞাপনটাই বানাইছো, ওই বিজ্ঞাপনে এনার্জি দিতে দিতে তোমাদের সকল এনার্জি শেষ, কিন্তু তোমরা আর ম্যাচের ভিতরে যাই, নেক্সট ম্যাচ ইউর পারফরমেন্স হোয়াট হ্যাপেনিং, এই অবস্থা হয়ে গেছিল আমাদের। কথা বুঝতে পারছো? এই হয়ে গেছে আমাদের অবস্থা। তো ওখানে যাই দেখি যে ভাইয়া যে মনে রাখবেন আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ। আমরা এই ওয়ার্ল্ড কাপ নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই, সময় যাইবো, মাস যাইবো, বছর যাইবো, ওয়ার্ল্ড কাপ একটার পর একটা যাইবো, আমাদের টার্গেট কিন্তু চেঞ্জ হইতো না। আমাদের টার্গেট একটাই, আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ। আমাদের টিমের জন্য অবশ্যই শুভকামনা, কিন্তু এই যে বিজ্ঞাপন এগুলো দেখি আর ভালো লাগলো না ভাইয়া। আরেকজন আসি বলতেছে যে আমরা যে কোনো টিমকে হারাইবার ক্ষমতা রাখি, কথাটা ভুল বলছো ভাইয়া।
কথাটা এইভাবে হইব যে যে কোনো টিম আমাদেরকে হারাইবার ক্ষমতা রাখে, কারণ আমরা ওই লেভেলে এখনো চলে এসেছি। এমডি খায়রুল ইসলাম মারুফ ভাই, এত কিছু থাকতে আম কেন? ব্রা ফ্যান্টির কিংবা ওই আন্ডারওয়্যারের আমার সোর্সিং নাই থাকলে আমি ওইটা করা শুরু করতাম। আম কি খারাপ জিনিস? আমার কাছে মনে হয় না যে আম খারাপ জিনিস। আম খুবই সুস্বাদু একটা ফল, এবং আম পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়াটা খুব মুশকিল। সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যেহেতু কি খাদ্যেই আমাদের যেহেতু প্রচুর পরিমাণে ভেজাল হয়, তাহলে আমি খাদ্যটা নিয়েই কাজ করি, এই জন্য আমটা বাছে নিয়েছি ভাইয়া। আপনার যদি কোনো সাজেশন থাকে তাহলে সেটা আপনি কি আমাকে করতে পারেন। সুজন ভুইয়া, মোশাররফ করিমের পরেই আপনি আমার পছন্দের ব্যক্তি। ভাই এটা অনেক বড় কমপ্লিমেন্ট ভাই, এটা অনেক বড় কথা বলি ফেলছেন। মোশাররফ করিম স্যার উনি কিন্তু প্রচুর পড়ুয়া মানুষ। ওনার সাথে আমার একটা কাজ করার সুযোগ হয়েছিল। এই মানুষটা যে এত পরে তার ভিতর ক্লান্তি নাই, এত বই পড়ে, এই মানুষটা এত জানে। ঠিক আছে, এই মানুষটারে মাঝখান দিয়ে একবার হচ্ছে আমাদের পুরো দেশের মানুষ ভুল বুঝছিল, একবার কাকাণ্ড নিয়ে কথা হয়েছিল, মনে আসেনি বিষয়টা? তো কিন্তু মানে কাছ থেকে এই মানুষটার চিন্তা ভাবনা, তার চিন্তা শক্তি আসলে অন্যরকম, পরিষ্কার চিন্তার মানুষ, চমৎকার চিন্তার মানুষ। এই মানুষটার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে, এই জন্য আমি নিজের লাকি মনে করতেছি। আর তার সাথে আমার কম্পেয়ার করিয়েন না ভাই। আমি না ব্যক্তিত্বে তার সমান, না অভিনয়ে তার সমান, আমি কোনো দিক থেকে ওনার ধারে কাছে নেই। ওনারে নিজেই আমি একটা ইনস্টিটিউট মনে করি, থিয়েটার ইনস্টিটিউট। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করতেছি আমার জায়গা থেকে কোনো কিছু একটা করে দেওয়ার আর কি, এটা হচ্ছে বিষয়। তো আপনারা যে দিন শেষে আমাকে সাপোর্ট করেন, আমার ভালোবাসা দেন, এটা আমার জন্য বহুত বড় ব্যাপার। এ চারদিকে চলতেছে কাবিন ব্যবসা, ডিভোর্স ব্যবসা, কন্ট্রোভার্সারি ব্যবসা, মানে শেষ নাই। মাঝে মধ্যে মন চায় বিয়ে গে করি, বরুণী কাপল ব্লগ বানানো শুরু করি। আমি কিন্তু অনেকের কাপল ব্লগই দেখি। তার ভিতরে সবগুলা যে ভালো বিষয়টা বলবো না, কিছু কিছু জিনিস যেগুলো ভালো লাগতো না আস্তে আস্তে ওদেরকে স্কিপ করছি। এগুন কাপল ব্লগের নামে এগুন যা করে, হ্যাঁ, এটা যদি নটি আমেরিকার কি বলতাম, এটা যদি হেই ইন্ডাস্ট্রি হইতো, এগুলো অন্য কিছু বানানো শুরু করে দিত, ব্লগ বানানো বাদ দিত। এগুলোর এমন একটা অবস্থা। হ্যাঁ, ব্যারিস্টার সুমন ভাইয়ের একটা কথা দেখলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবকিছু আছে, অর্থ আছে, খেলোয়াড় আছে, সম্মান আছে, ইজ্জত আছে, খালি একটা জিনিসই তাদের নাই, সেটা হচ্ছে লজ্জা। লজ্জাটা যদি তাদের থাকতো তাহলে মনে করতো সবকিছু ঠিকঠাক হয়ে যেত, অনেক কিছু চেঞ্জ হয়ে যেত। আরমান আহমেদ ভাই, শান্তি আবু তো লিটন ভাইকে ব্যাটিং শিক্ষা দিতেছে। এক কানা গেছে আর এক কানারের রাস্তা দেখা পেলে যে চল আমি এক যে তোরে মগবাজার কেমনে যাবি রাস্তাটা চিনাই দি। এই হচ্ছে আর কি অবস্থা ভাই, আর কি বলতাম। ঠিক আছে, ক্যাপ্টেন শান্তি আভা সে বলছে যে ওয়ার্ল্ড কাপে যদি আমরা খারাপও করি তারপরেও যাতে আমরা তাদেরকে সাপোর্ট দিতে। কত সাপোর্ট দিতাম ভাইয়া, শরীরের রক্ত, শেষ রক্তবিন্দু দিয়ে তোমাদের সাথে ছিলাম, কিন্তু তোমরা বিনিময়ে আমাদেরকে যা দিছো, যা আমরা পাইছি, যা আমরা হজম করছি, বাবু রে, আমাদের ধৈর্য পরীক্ষা, ধৈর্য শক্তি দেখি আমাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত, অ্যাওয়ার্ড ডাইরেক্ট, যে আমরা অ্যাওয়ার্ড ডিজার্ভ করি আসলে। ফারাবি পবন, কোপা আমেরিকা ব্রাজিলের কি খবর? ব্রাজিলের অবস্থা খুবই খারাপ, ভয়ঙ্কর অবস্থা। এখন যদি রিয়াল মাদ্রিদ যদি চ্যাম্পিয়ন্স লিগটা জিতে, এই আশা নিয়ে আমি বাঁচিয়ে আছি যে 2 তারিখে যদি রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগটা জিতে। ধরো এদিক দিয়ে শুরু হইতেছে T20 ওয়ার্ল্ড কাপ, ইন্দি আবার শুরু হইতেছে যে অলিম্পিক, ইন্দি শুরু হইতেছে ইউরো, ইন্দি শুরু হইতেছে কোপা আমেরিকা, ইন্দি আবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। মানে কতগুলা খেলা দেখবো, খেলার এক্সাইটমেন্টের তো ঠিক ঠিকানা নাই। তার ভিতরে এখন খেলা বাদ দিয়ে যদি কাজকামের মাঝে ফাঁকে ফাঁকে স্কোরগুলা দেখি, এখানে খেলাগুলা দেখি, আসি লাইভে এবার ফুল পিকনিক, টানা পিকনিক করা শুরু করি। এই হচ্ছে মনে করেন যে অবস্থা আর কি কইতাম। মাহবুদ এমডি বাইজিৎ হোসেন, মনে হয় বেনজিরা রাজিজকে নিয়ে কিছু বলেন। তাদেরকে নিয়ে বলার তো কিছু নাই, তারা দেশপ্রেমিক, এই দেশের জন্য তারা অনেক কিছু করছে, ভাষার জন্য তারা যুদ্ধ করছে, তারা দেশকে রক্ষা করবার লাই যুদ্ধ করছে, তারা দেশের জন্য বহুত কিছু করছে, দেশের মানুষকে তারা প্রোটেক্ট করবার লাই দেশের মানুষের সাথে সাথে তারা ছিল, দেশের মানুষকে তারা সেবা দিয়ে গেছে, সেবার বিনিময়ে তারা কিছু স্যালারি নিচ্ছে। স্যালারিটা ধরেন 2-3 হাজার, 4 হাজার, 5 হাজার, 6 হাজার কোটি টাকা তারা স্যালারি নিচ্ছে আর কি। এটা তো দোষের কিছু না ভাইয়া,
একজন দেশপ্রেমিক হিসেবে উনি কাজটা করতেই পারে, কারণ দেশটা তো ওনার বাবারা স্বাধীন করছিল, দেশটা ওনারা স্বাধীন করছিল। আর আমরা এসছি কারণ বাজার, দুনিয়া বাজার তরমুজ বিক্রি করে ফেললাই, কেউ এসে এনআইডি কার্ড ঠিক করে ফেললাই, কেউ এসে জন্ম নিবন্ধন কারেকশন করে ফেললাই, কেউ এসে সার্টিফিকেটে ভুল বানান সংশোধন করে ফেললাই। আমাদের তো আর কোনো কাজ নাই, দেশটা তাদের, দেশটা তারা তাদের হাতে রাখছে। যখন তারা ক্ষমতায় ছিল বেতন হিসেবে তারা 4-5-6 হাজার কোটি টাকা আস্তে করে নাই করে দিই, দেশের বিরাট উপকার করছে। আর এমন দেশপ্রেমিকদেরকে আমরা থুতুর সাথে সেলুট জানাই। আর কি, আর কিছু বলবার আছে ভাইয়া? আর কিছু বলবার নাই, আর কিছু বলবার নাই। তো যাই হোক, যেটা বলতেছি সেটা হচ্ছে মনা, যে ম্যাঙ্গো লাভার্স থেকে যে ভাই অর্ডার করছিলেন, এই অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য আমি দুঃখিত, ঠিক আছে? অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য আমি দুঃখিত, মাফ করে দিবেন। কিন্তু আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি যাতে প্রপার সার্ভিসটা যাতে আপনাদেরকে দিতে পারি। আগামীকালকে একটা ভিডিও আসবো, ঠিক আছে? বাংলাদেশের, পুরো বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং বান্দরবন থেকে খাগড়াছড়ি পর্যন্ত যারা যারা পুরো বাংলাদেশের 64 জেলা থেকে যারা যারা মনার টিমে কাজ করতে চান, বাসায় বসি মোবাইল টোবাইল টিভি, তোমার লস আমার লাভ। এই যে লাইভে দেখতেছো আমার লাভ, মানুষ আমার চিনতেছে আমি নাকি বহুত বড় কুতুব হয়ে গেছি, বই খালি কুতুব মিনার আর একজনে বানাইছে, ঠিক আছে? তো এমবিটা নষ্ট করার পাশাপাশি যদি 2টা পয়সা ইনকাম করো, এটা তো দোষের কিছু না, হালাল ভাবে করো। আমার সাথে করতে হবে বিষয়টা এরকম না, অন্য কারোর সাথে করো, কিন্তু কিছু একটা করো। এই যে অমুকে তমুকের লোকে মারামারি লাগাই দিছে, তমুকের লোকে ঝামেলা লাগাই দিছে, এই করে দিছে ওই করে দিছে, এগুলোর ভিতরে পরিণা থেকে নিজের স্কিলটা একটু ডেভেলপ করো, কাজ শিখো, ফটোগ্রাফি শিখতে পারো, গ্রাফিক্সের কাজ শিখতে পারো, ওয়েব ডিজাইন শিখতে পারো, ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারো, থিম বানানো শিখতে পারো, গেম বানানো শিখতে পারো, অ্যাপস বানানো শিখতে পারো, নানান ধরনের কাজ আছে। নানান ধরনের কাজগুলোই কি শিখি যাও, শিখি কিছু একটা চর্চা করো। আর যদি সুযোগ থাকে, যারা যারা স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটি পড়ুয়া যারা যারা আছেন, কিংবা ধরেন কোনো আপুও বাসায় বসিয়ে আছেন বেকার, তারা চাইলে মনার টিমের, ম্যাঙ্গো লাভার্সের টিমে কাজ করতে পারেন। আপনি মনার টিমের মনার প্রোডাক্ট বিক্রি করে দিবেন, আমাদের আমগুলা বিক্রি করে দিবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা আপনাকে কমিশন পাঠাই দিব, ঠিক আছে? এতে হইলো কি, অ্যাটলিস্ট যে এই যে এমবি খরচ করে আমার বকবকানিটা 845 জন মানুষ শুনতেছে, অন্তত কিছুটা হইলো লাভ হইব, ঠিক আছে? আমি কমেন্ট সেকশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, যারা যারা কাজ করতে আগ্রহী তারা প্লিজ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেন, আমার টিম আপনার সাথে কথা বলবো, আমার টিম আপনার সাথে কথাবার্তা বলি, কি কেমনে কি করতে হইব এই বিষয়টা আপনাদেরকে ভালো করে জানাই দিব। কথা বুঝতে পারছেন? ও আচ্ছা, ইশতিয়াক রাজন্তর, মনে আমি মনে করছিলাম তুমি কান্না করতেছো তাই মনটা খারাপ হয়ে গেছিল, এখন দেখি তুমি গরমে ঘামতেছো। আরে ভাইয়া প্রচুর গরম, ফ্যানটা বন্ধ করে রেখেছিলাম, কারণ ফ্যানটা চললে আবার কথা শুনতে পাইতেন না। এখন দেখতেছি না, গরমের তীব্রতায় বাইসতেছি না, ইয়ে আস্তে করে ফ্যানটা চালাই দিলাম আর কি। কাজী রাফি আহমেদ, মনা আসসালামু আলাইকুম, দেখে তো মনে হচ্ছে খুব পেরেশানিতে আছেন, ভালোবাসা নেবেন মনা, নিজের যত্ন নেবেন, ঠিক আছে? ধন্যবাদ, অনেক শুক্রিয়া, দোয়া করছেন, দোয়া করেন, আপনাদের দোয়ায় থাকতে চাই, দোয়ায় থাকলেই দিন শেষে কি, এটা আসলে অনেক বড় প্রাপ্তি। তবে এটা আমার কাছে অনেক বড় যোগ্যতা মনে হয়, বড় প্রাপ্তি মনে হয়, যে দিন শেষে বাকিদের মতো আমাদের দুনিয়ার মনে করো যে কি মানুষের গালিগালাজ শুনতে হয় না। আমি প্রচুর ভালোবাসা পাইছি আপনাদের কাছ থেকে, এত বেশি ভালোবাসা পাইছি আপনাদের কাছে, মানে এটার ঋণ আসলে কোনোভাবে শোধ করা সম্ভব না। আর অনেকের ঋণ শোধ করার সুযোগ থাকলেও আবার করে না, কি করবেন? ঋণ শোধ না করি সে আবার মনে করেন যে অন্য জিনিস কিনি, বই থেকে কিনে আবার সেটাকে উপহার দেয়, কিচ্ছু করিবার নাই। এখন যার যে মুস, যার যে বুস, দাড়ি কাটি রাখে মুস, কেউ দুধ বেশি মদ খায়, কেউ মদ বেশি দুধ খায়, যার যেটা ভালো লাগে সে সেটাই করতেছে। এখন আসলে কিছুই করিবার নাই, আফসোস আমরা এমন একটা সময়ে বসবাস করতেছি, কিছুই বলবার নাই, আমাদের কিছুই বলবার নাই। আমি বুঝি না যে মাঝে মধ্যে কেন এই যে 1.2 মিলিয়ন পিপল আমারে ফলো করে, এই যে 12 লাখ মানুষ, 12 লাখ মানুষের দায়িত্ব বিশাল, 12 লাখ মানুষ বিশাল একটা কমিউনিটি, 12 লাখ মানুষ বিশাল, এটার অ্যামাউন্টটা কিন্তু বিশাল। এই 12 লাখ মানুষ থেকে যদি 12টা মানুষও আমাকে মন থেকে ভালোবাসে, মন থেকে শ্রদ্ধা করে, কিংবা মন থেকে আসলে আমার কথাগুলো শোনে, আমি তো আসলে কাউরে জ্ঞান বাক্য জাহির করার জন্য কথা শোনাই দিয়েছি না, আমি আমার ডিপ্রেশন, আমার ফ্রাস্ট্রেশন আমি সোশ্যাল মিডিয়া যাইতেছি, সামহাও হয়তো সে কেউ কোনোভাবে বিষয়টা তাদের সাথে রিলেট করে নিতেছেন নি, তার কাছে মনে হচ্ছে হ্যাঁ মনা ভাই আমার কথাটা বলতেছে, এই জন্য মনা ভাই আমার ভালো লাগে। এরকম মানুষ যদি 1.2 মিলিয়ন না হয়, যদি কি 12 জন হয়, আমি তাদের কাছে আজীবন কৃতজ্ঞ, আমি তো কৃতজ্ঞ, এবং আমি তাদের কাছে শ্রদ্ধা, তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা, যে তারা সবসময় যাতে কি ভালো থাকে, তারা সবসময় যাতে সুস্থ থাকে, তারা নিজেদের যাতে খেয়াল রাখেন, আপনারা আপনাদের পরিবারের খেয়াল রাখবেন,
চেষ্টা করবেন অন্তত নিজের জায়গা থেকে কি একটু সেফলি থাকার জন্য, ঠিক আছে? মানে এখন আমাদের যে অবস্থা, আসলে আমাদের যে লিমিটেড ইনকাম, ওই ইনকাম দিয়ে আসলে চলে না। সুতরাং আপনি যে চাকরিই করেন না কেন কিংবা যে ব্যবসায়ী করেন না কেন, ওইটার পাশাপাশি আপনি আরো কিছু একটা করার চেষ্টা করবেন, ওইটা দিয়ে যাতে অন্তত কি আপনার ওয়াইফের চিকিৎসার খরচটা, আপনার নিজের চিকিৎসার খরচটা, কিংবা বছরে একটা যদি ট্যুর দেওয়ার সুযোগ থাকে পরিবার নিয়ে, কিংবা আপনার মেয়ের ভর্তি ফি, কিংবা আপনার মেয়ের স্পেশাল দিনে কোনো একটা স্পেশাল গিফট, ওই টাকাটা যাতে অন্তত ওই বাড়তি কাজটা থেকে বাড়তি পয়সাটা চলে আসে, অন্তত বাড়তি কিছু একটা করবার একটা অপশন রাখেন, একটা সুযোগ রাখেন। নয়তো আসলে জীবনটা খুব কঠিন হয়ে যাইতেছে, ঠিক আছে? মানে আমি যে পরিমাণ টাকা ইনকাম করি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু আমি যখন আবার ফিউচারের দিকে তাকাই মাঝে মধ্যে অন্ধকার দেখি যে হ্যাঁ ভালো আছি ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে সিস্টেম, অর্থনীতি আমাদেরকে যেখানে নিয়ে যাইতেছে, আমরা কতদিন আসলে এভাবে ভালো থাকবো, বিষয়টা আসলে বোঝা মুশকিল। মিস্টার সিয়াম জোহান ভাইয়া, আমার এই আপনার সফল হওয়ার গল্পটা একটু। আমি তো সফল না ভাইয়া, আমি তো সফল হওয়ার জন্য চেষ্টা করতেছি, আমি তো এখনো আপনার মতো যোদ্ধা, আমি তো যুদ্ধ করতেছি। নাহলে তো আপনি এভাবে আমি মোবাইল এমনি করি দাঁড়ায় বউ রিসিভ এভাবে দেখতেন না তো। আরাব খানের মতো বিশাল বড় শেয়ার বাড়া করি 10 জন মানুষের দিয়ে আমি লাইভ করাইতাম এবং বলতাম যে লাইভ যারা দেখবে তাদেরকে আমি একটা আইফোন গিফট করবো, একটা বাইক গিফট করবো, একটা টিভি গিফট করবো। আমার ওই সামর্থ্য নাই ভাইয়া আপনাদেরকে আইফোন বাইক গিফট করি, লাইক সাবস্ক্রাইব করি আপনাদের কাছ থেকে, কি ফলোয়ার কিনে নেওয়া, ইউটিউবের সাবস্ক্রাইব বাড়ানো, ওই ক্ষমতা তো আমার নাই ভাইয়া। আমি আপনাদেরকে গরু গিফট করতে পারি, ওইটা বিস্তারিত আগামীকালে বলবো কেন। এস কে রোহান ভাই, ভাইয়া এখন কি ঢাকা আছেন? হ্যাঁ ভাই আমি ঢাকায় আছি, শুটিং এর কাজ চলতেছে, তো হয়তো কোরবানি ঈদের 12-13 তারিখ পর্যন্ত টানা শুটিং, যদিও ঈদের আগের দিন পর্যন্ত শুটিং আছে, কিন্তু আমি তার আগে ক্যান্সেল করে দিয়েছি। আমি বলছি যে না ভাইয়া সম্ভব না, করা সম্ভব না আমার পক্ষে, কারণ আমি রোজার ঈদটাও কষ্ট করেই করছি, পরিবারের সময় দিতে পারি নাই। কোরবানি ঈদটা আমি আমার মার সাথে কাটাইতে চাই, আমার মারে আমি সময় দিতে চাই, আমার পরিবারের সাথে থাকতে চাই। টিয়ার ফোন মারো ভাইয়া, এত কাম করেই লাভ নাই জীবনে, ঠিক আছে? যেহেতু 22বার জন্য যে টাকাটা দরকার ওইটা আমার হয়ে গেছে, সুতরাং ভাই আমি পরিবারের সাথে সময় দেবো। তো এটা বিনয়ের সাথে ডিরেক্টর সাহেবরে বলছি, ডিরেক্টর সাহেবও বিষয়টা আমলে নিছে। পরিবার তো দিন শেষে বহুত বড় অ্যাসেট আপনার, হ্যাঁ, এই পরিবারের তো আপনার সময় দিতে হবে। আমির খসরু, মনা আমি ক্লাস 9-এ পড়ি, তোমার টিমে যোগ করতে পারি, রেপ্লে দেন মনা। আপনার বানান ভুল, আপনি ক্লাস 9-এ পড়েন, আপনি যে বানানে আপনি হচ্ছে কমেন্ট করছেন আপনার বানান খুব ভুল। আর এই ধরনের ভুল বানানের কোনো লোকরে তো আমি আমার টিমে নিতাম না। বলতেছি না যে আপনি টিমে আসার যোগ্য না, আপনি বানানোর দিকে অবশ্যই ধ্যান দিবেন, এবং আপনি কি বলতেছেন সেটার ব্যাপারে আপনি একটু ধ্যান দিবেন, ঠিক আছে? তাহলে আপনাকে মনার টিমে ওয়েলকাম। তো যারা যারা মনার টিমে যোগ দিতে চাও, মনার হই মনার মা আম বেচতে চাও, তারা মনার টিমে স্বাগতম, ঠিক আছে? আশা করতেছি বাংলাদেশে এরকম অনেক স্টুডেন্ট ভাইয়াই আছে যারা আমারে দেখে, যারা হয়তো কষ্টে আছে, যারা হয়তো কাউকে বলতে পারতেছে না, নিজেরটা নিজে করেই খাবে। এটা ছোট কিছু না, এটা মানে খারাপ কিছু না ভাইয়া। এটা বিষয়টা আমার সাথে করতে হবে, বিষয়টা এরকম না। আগামীকালকে সন্ধ্যাবেলা আমি ভিডিওটা দিব, সন্ধ্যা 7টা বাজে আমি ভিডিওটা দিব, সন্ধ্যা 7টায়, এটা সবাই মাথায় রেখেন, ঠিক আছে? ওখানে আপনারা বিস্তারিত আপনারা জানতে পারবেন, ঠিক আছে? সো আমার টিমে আপনারা যখন হোয়াটসঅ্যাপে নক দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার টিমের লোকজনরা আপনাদেরকে বিস্তারিত ব্রিফ দিয়ে দিবে। এই সিজনের 2-2.5 মাস আছে আমের, কিছু অন্তত পকেট খরচের পয়সাও যদি হয়, খারাপ কি মন্দ কি, আমি এগুলা করছি ভাইয়া, এবং আমি কাজগুলাকে ছোট করে দেখি না। বহুত এই দেখি মনে করেন যে সেলিব্রিটি এই সে বহুত অগা মগা হ্যান ত্যান, নিজেদেরকে বহুত বড় থুক না, বাসার ভিতরে মরিচ জলি ভাত টাত খাই আর কিস্তি তুলি সুট টুট পিন দিয়ে এত যায় সোসাইটি মেনটেন করি বেলাই, আল্লাহ রুথালা বন্ড কোনানের, ঠিক আছে? এত কিছু করবার নাই ভাইয়া, এত জাহির করবার কিছু নাই। আমি যেটা আমি সেটা, ঠিক আছে? আমি এরকমই ন্যাচারাল র, ঠিক আছে? এখানে মেকআপ লাগাইনো, মুখোশ লাগাইনো, চেহারাটা বরংস নষ্ট হয়ে গেছে, আমি এটা নিয়ে টেনশনে। একখানা রহমত দেন মাবুদ, ঠিক আছে? ঈদের পরে একটা লম্বা ঘুম দিতে হবে, লম্বা ট্যুরে যাইতে হইব, একটু রিফ্রেশমেন্ট দরকার। ওই টাইমটাতে একটু ব্যবসাতে সময় দিব, ব্যবসাতে সময় একখানা কম হয়ে যাইতেছে, এটা বিষয়টা ভালো হইতেছে না, ঠিক আছে ভাইয়া? আমি কিন্তু আপনার সাথে দেখা করবো ঈদের পর, রিপ্লাই প্লিজ। হ্যাঁ ইনশাল্লাহ, যদি সুযোগ থাকে অবশ্যই আমরা দেখা করবো, ঠিক আছে ভাই? আমি বেকার, এখন কি আপনার টিমে কাজ করা যাবে? অবশ্যই কাজ করা যাবে। আপনার যদি এটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে আপনি অবশ্যই আমার টিমে কাজ করতে পারবেন। আগামীকাল সন্ধ্যা 7টা বাজে আমি ভিডিও পাবলিশ করবো আমি, ঠিক আছে? এই ম্যাঙ্গো লাভার্সে ট্যাগ করে দিব, সে সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব, যে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমার টিমমেটদের সাথে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে হারামির বাচ্চা কুরিয়ার শতানের বাচ্চা আমার কাস্টমার লাগে সোরামিটা করছস, তোর ফাইখানার রাস্তা বন্ধ হয়ে যাক, ফাইখানার রাস্তা বন্ধ হয়ে যাক, তোর মুখ দিয়ে যাতে গু বাইর হয়। আল্লাহ তাহলে অভিশাপ দিলাম, সোরের বাচ্চা সোর।